মার 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 বেটাকে। আমাগো ভগবান সমতুল্য জমিদার বাবুর ঘরে চুরি করতে যাওয়া। আপনারা আমাকে ভুল বুঝছেন। জমিদার বাবু আমাকে মিথ্যে অপবাদ দিয়েছেন। কত বড় আস্পর্ধা! আমাগো জমিদার বাবুর নামে আবার মিথ্যে কথা কইতাছে। আরে বাবু ভালো মানুষ বইলা তোরে সাইরা দিছে, তা না হইলে তো। যা যা, পালা এখান থেকে, আর যেন কখনো এদিকে না দেখি। এরপর ভোলা মন খারাপ করে সেখান থেকে চলে যায় এবং একটি নদীর পাশে গিয়ে বসে থাকে। ভোলা আজ এক গভীর চিন্তায় ডুবে আছে। গ্রামের জমিদার ভালো মানুষের মুখোশের আড়ালে সাধারণ মানুষদের ঠকাচ্ছেন। তাই অসহায় কৃষকদের মুখ বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। নদীর জল খুব শান্ত ছিল, কিন্তু হঠাৎ নদীর স্রোতে ভেসে আসা একটি পুরনো কলসি তার সামনে আসে। আরে আরে, এটা আবার কোথা থেকে এলো? ভোলা কৌতূহলবশত কলসিটি হাতে তুলে নেয়। ইস, বাপ রে বাপ! কলসির গায়ে দেখছি কত ধুলো জমে আছে। দেখে মনে হচ্ছে অনেক বছরের পুরনো এই কলসি। ভোলা ধুলো পরিষ্কার করতে গিয়ে অজান্তেই কলসির গায়ে হাত ঘষতে থাকে। মুহূর্তের মধ্যে চারপাশে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে এবং কলসির মুখ থেকে একটি কালো ধোঁয়া বেরিয়ে আসে। আর সেই ধোঁয়া এক বিশাল জিনের রূপ নেয় এবং এই দৃশ্য দেখে ভোলা তো খুব অবাক হয়ে যায়। আহা, কে আবার এত সুন্দর ঘুমটি নষ্ট করলো? ও তুই? ভোলা একটু ভয় পেয়ে যায়। ভয় পেও না ভোলা, আমি এই কলসির রক্ষক। অনেক বছর থেকে এই কলসির মধ্যে ঘুমিয়েছিলাম। আজ তোমার জন্যই আমি বাইরে বেরিয়ে আসতে পেরেছি। আজ থেকে তুমি আমার মালিক। একবার শুধু বলো, তোমার কত স্বর্ণ, মোহর, হীরা, মানিক লাগবে। আমি এক নিমেষেই তা হাজির করে দেব। ভোলা বিস্মিত হয়ে বলল, আমি কোনো ধনসম্পদ চাই না। আমি শুধু চাই আমার গ্রামের মানুষ ওই রাক্ষসের হাত থেকে মুক্ত হোক। আমাদের গ্রামের জমিদার সাধারণ মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তাদের পথে বসানোর পরিকল্পনা করছে। আর আমি সে কথা জানতে পেরেছিলাম বলে জমিদার বাবু আমার নামে চোরের মিথ্যে অপবাদ দিয়ে গ্রামবাসীদের কাছে আমাকে ছোট করেছে। সত্যি তুমি খুব ভালো মনের মানুষ। আমি তোমার মতোই এমন এক সৎ মানুষের অপেক্ষায় ছিলাম, যে কিনা নিজের স্বার্থে নয়, বরং সমাজের মঙ্গলের জন্য কিছু চাইবে। কিন্তু আমি সত্যকে তৈরি করতে পারি না, তবে লুকিয়ে থাকা সত্যকে সবার সামনে প্রকাশ করতে পারি এবং তোমাকে সাহায্য করতে পারি। আচ্ছা বেশ, তুমি তাহলে সেই শয়তান জমিদারের কর্মকাণ্ড যাতে গ্রামের সবার সামনে আমি আনতে পারি, সেই রকম কিছু সাহায্য করো। এরপর জিন জাদু করে একটি জাদুর আয়না বের করলো। এই নাও ভোলা, এই আয়না তোমার কাছে রাখো। কিন্তু আয়না দিয়ে আমি কি করব? এমনিতে মেয়েদের মতো এই আয়নার সামনে আমি কখনো বসি না। এরপর জিন মৃদু হেসে বলল, এই আয়না সাজগোজ করবার জন্য নয়, কারণ এই আয়না অসাধারণ এক জাদুর আয়না। জমিদারের আসল রূপ অর্থাৎ সত্য সবার সামনে আনতে এই আয়না তোমাকে সাহায্য করবে। তবে এই আয়নার একটি বিশেষত্ব আছে। বিশেষত্ব? হ্যাঁ, বিশেষত্ব। পূর্ণিমা রাত ছাড়া এই আয়না কোনো কাজ করবে না, তাই তোমাকে পূর্ণিমা রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা বেশ, গ্রামের ভগবান রূপী শয়তানের মুখোশ খোলার জন্য আমাকে যতদিন অপেক্ষা করতে হয় না কেন, আমি তাই করব। কিন্তু যেভাবেই হোক আমি মুখোশ খুলে ছাড়ব। এরপর ভোলা জাদুর আয়না নেয়। এখন তুমি আমাকে পুনরায় কলসির ভেতরে প্রবেশ করার অনুমতি দাও। আর হ্যাঁ, যখনই আমাকে প্রয়োজন হবে কলসিতে হাত বুলালে আমি তোমার সামনে হাজির হয়ে যাব। ঠিক আছে বন্ধু। ভোলা জিনকে কলসির ভেতর প্রবেশ করার অনুমতি দেয় এবং জিন কালো এক ধোঁয়ার মাধ্যমে কলসির ভেতরে প্রবেশ করে। তারপর ভোলা কলসি নিয়ে বাড়ি চলে যায়। ভোলার মা সেই সময় রেগে আগুন হয়েছিল। কি রে, পাড়া বেরিয়ে এখন বুঝি তোর বাড়ি ফেরার সময় হলো?
আর এদিকে যে আমি চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম রে। মা, মা, তুমি না আমার সোনা মা, রাগ করো না, আমি চলে এসেছি। আর আমার খুব খিদে পেয়েছে। যাও না মা, তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে এসো। রান্না করলে তবে না খাবার নিয়ে আসবো। কেন গো মা, ঘরে রান্না করার মতো কিছু ছিল না? রান্না করার মতো অনেক কিছু ছিল, কিন্তু আমি রান্না বান্না কিছু করিনি। কিন্তু কেন? তুই কি এখনো কিছু বুঝতে পারছিস না? বলি, আমি আর কতদিন রান্না বান্না করব আর এই সংসার সামলাবো? তুই কি আর বিয়ে টিয়ে করবি না? করবো মা, অবশ্যই বিয়ে করব, কিন্তু তার এখনো সময় আসেনি। তাহলে সেই সময় তোর কবে আসবে রে? এদিকে যে আমার বয়স হয়ে যাচ্ছে, কোন দিন কি থেকে কি হয়ে যায় তা ঠিক ঠিকানা নেই। মা, তুমি এমন করে বলো না, আমি থাকতে তোমার কিছু হবে না। তাছাড়া আমি এখন একটু ঝামেলায় আছি, আর এই সমস্যার সমাধান হয়ে গেলে আমি তোমার জন্য একটি লাল টুকটুকে বউ নিয়ে আসবো। এবার একটু হাসো মা। হয়েছে হয়েছে এসব কথা। এরপর ভোলার বৃদ্ধা মায়ের চোখ কলসির দিকে পড়ে। আরে বাবা, এক পুরনো কলসি দেখছি, কি আছে এতে? এখানে আমার এক প্রিয় গুরুত্বপূর্ণ জিনিস আছে মা, এক কথায় সকলের মঙ্গল। কলসির ভেতর মঙ্গল মানে সবার ভালো? হ্যাঁ গো মা। তুই যে কি বলিস কি জানি, তোর কথার আগা মাথা আমি কিছুই বুঝতে পারি না। যাই হোক, এখন হাত মুখ ধুয়ে আয় তো, আমি কিছু খেতে দিই। অন্যদিকে জমিদার বাবু মতিলাল বসে বসে কিছু একটা পরিকল্পনা করছিলেন। ঠিক সেই মুহূর্তে জমিদার বাবুর দুই চামচা হারু এবং কালু সেখানে আসে। আয় আয়, তোদের একটা কাজ করে দিতে হবে। একে আপনি শুধু একবার হুকুম করেন বাবু, আমরা এখনই আপনার কাজ কইরা দিব। খগেনের ছেলে নরেন আমার কাছ থেকে 7,000 টাকা ধার নিয়ে গেছে, বুঝলি? আমার তো আবার দয়ার মন, কাউকে না করতে পারি না, কিন্তু কি আর করব, গ্রামের জমিদার বলে কথা। তাই নরেন নামে যে 2 বিঘা জমি আছে সে দলিল আমার কাছে নিয়ে আসতে হবে। আরে এইটা কোনো কাম হইল নাকি? আমরা এখনই যাইয়া নিয়ে আইতাছি, দেখ কেমন লাগে। আর রমেশ চাষি তার মেয়ের বিয়ের জন্য আমার কাছ থেকে 10,000 টাকা চেয়েছেন, আর সেই বিনিময়ে তিনি তার 5 বিঘা জমির দলিল আমার কাছে রাখতে রাজি হয়েছেন। এভাবে জমিদার বাবু অনেকের কথা বলেন। এ বাবু, আমাগো কাছে সব পরিষ্কার হইয়া গেছে, আমরা এখন যাইতেছি। আপনি কোনো চিন্তা কইরেন না, দেখ কেমন লাগে। বেশ কিছুক্ষণ পর গ্রামের এক গভীর জঙ্গলের পথ দিয়ে জমিদার বাবুর দুই চামচা হারু এবং কালু ব্যাগ ভর্তি জমির কাগজপত্র নিয়ে আসছিল, এবং চলতে চলতে তারা দুজনে নিজেদের মধ্যে কিছু কথা বলছিল। আজ ব্যাগ ভর্তি দলিলপত্র নিয়ে জমিদার বাবুর কাছে যাইতাছি। শুনছি নাকি বাবু জমি দখল করার জন্য নতুন ফোন দিয়ে আঁটছে। আরে ওসব তো রোজকার কথা, বাবুর কাছে দয়া মায়া বলতে কিছুই নাই রে। কথাটা তো তুই একদম ঠিক কইছিস, কিন্তু আমিও একটা কথা মনে মনে ভাবছি। এ কি কথা ভাবছিস? তাড়াতাড়ি কইয়া ফেল। বাবু যে কালা টাকার সিন্ধুক আছে, তার হিসাব তো বাবু নিজেও ঠিক মতো রাখে না। আরে শোন না শোন না, আমি ভাবছি যদি বুদ্ধি কইরা ওই বাবুর সিন্ধুক থাইকা কিছু টাকা সরানো যায় তাইলে কেমন হয়? চুপ চুপ চুপ, আস্তে ক আস্তে ক। বাবু যদি একবার যাই না ফেলে, তাহলে আমাগো একেবারে বালি চাপা দিয়ে দিব রে। আরে ভয় পাস কেন? আমরা তো দিনের পর দিন বাবুর সব নোংরা কাজকর্ম দেখতাছি, আর অনেক টাকা পয়সা লুট করতে সাহায্য করতাছি, কিন্তু বাবু তার বিনিময়ে আমাগো হাতে 2-4 পয়সা ধইরা দিচ্ছে। সবই বুঝলাম, কিন্তু কাজটা
আমাকে একেবারে সাবধানে করতে হইব, কারণ বাবু যেমন শয়তান তেমন সন্দেহবাজ। সময় বুঝে এমন হাত মারবো যে সারা জীবন কারোর গোলামি করতে হইব না। হ্যাঁ হ্যাঁ, তুই একেবারে ঠিক কথা কইছস। তারপরে আমাকে আর কেউ টিক্কি নাহুর পাইব না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন ভোলার কোনো কিছুই ভালো লাগছিল না, তাই সে তার ঘরে রাখা কলসির গায়ে হাত বোলাতে থাকে এবং ঠিক তখনই কালো এক ধোঁয়ার মাধ্যমে জিন হাজির হয়ে যায়। হুকুম করো মালিক। আজ আমার মনটা একদম ভালো নেই, নিজেকে খুব একাকী লাগছে, তাই তোমার কথা মনে পড়লো। তাছাড়া তুমি তোমার বন্ধু, চলো একসাথে জঙ্গলের পথে পায়চারি করে আসি। কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেছে এবং ধীরে ধীরে আরো অন্ধকার নেমে আসবে। যদি কেউ আমাকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায় তো? তোমাকে যাতে কেউ না দেখতে পায় সেই জন্যই তো অন্ধকারে বের হচ্ছি। এরপর ভোলা জঙ্গলের পথ দিয়ে পায়চারি করছিল এবং জিন তার সাথে সাথে চলছিল। সেই মুহূর্তে একটি মেয়ের কান্নার শব্দ ভেসে আসে। শুনতে পারছো? কেউ হয়তো কাঁদছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। কান্নাটা খুব কাছ থেকেই আসছে। তারপর ভোলা এবং জিন তারা দুজনই শব্দ অনুসরণ করে সামনের দিকে এগোতে থাকলো এবং কিছুক্ষণ যাবার পর একটি গাছের সামনে এসে দাঁড়ালো। আর সেই গাছের নিচে বসে এক যুবতী মেয়ে কাঁদছিল। তার কাপড়ে ধুলোবালি লেগে আছে আর তার চোখ দুটো কান্নায় লাল হয়ে গেছে। আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? মেয়েটি মাথা তুলে তাকালো। তোমরা কে? আর তোমার সাথে এই অদ্ভুত বিচিত্র প্রাণীটি কি? ও, আমাকে বুঝি ভয় দেখাতে এসেছো? না না, আমরা কাউকে ভয় দেখাই না, বরং সাহায্য করি। আর আমার সাথে থাকা এই বিচিত্র প্রাণীটি হলো জিন, অর্থাৎ আমার বন্ধু। সে অসহায় মানুষদের সব সময় সাহায্য করে থাকে। সাহায্য? কিন্তু আমার যে সব শেষ হয়ে গেছে, জিন মৃদু স্বরে বলল। সব শেষ হয়েছে এ কথা মানুষ তখনই বলে যখন সে সমস্যায় পড়ে এবং আশা হারিয়ে ফেলে। তবে সব সমস্যার সমাধানের পথও থাকে। মেয়েটি কিছুক্ষণ চুপ থাকে, তারপর উঠে বলল, আমার বাবা এই দুনিয়া ছেড়ে চলে যাবার পর গ্রামের জমিদার মতিলাল বাবু জোর করে আমাদের বাড়ি আর জমি দখল করে নিয়েছেন এবং জমিদার বাবু আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আমি প্রতিবাদ করায় আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছেন। এই দুনিয়ায় আপনজন বলতে আমার কেউ নেই। এখন এই গাছতলায় আমার একমাত্র আশ্রয়স্থল। আর এসব কথা শুনে ভোলা এবং জিন তারা দুজনেই খুব কষ্ট পায়। এটা তো ভীষণ অন্যায়। দিনে দিনে জমিদারের পাপ বেড়ে চলেছে। এভাবে আমরা আপনাকে একা ফেলে যেতে পারি না। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আপনি আমাদের বাড়ি থাকতে পারেন। তুমি কোনো চিন্তা করো না মেয়ে, আজ থেকে আমরা তোমার বন্ধু। তারপর মেয়েটি নিজের নাম বলে। আমার নাম কাবেরী। আমার নাম ভোলা। আর জিন বন্ধুর কথা তো প্রথমেই বললাম। আজ থেকে তোমার জিন বন্ধু আমারও বন্ধু। এভাবে বেশ কিছুক্ষণ তারা কথা বলতে থাকে। পরের দিন সকালবেলা ভোলার বৃদ্ধা মা ভোলার ঘরে যায় এবং ভোলাকে ডাকতে লাগেন। কি রে ভোলা, শীঘ্রই ওঠ, দেখ সূর্য মাথার ওপর উঠে গেছে। কি হলো, কোনো সারা শব্দ দিচ্ছিস না যে? আজ দেখি আবার মুখ ঢেকে শুয়ে আছিস। যাই হোক, তাড়াতাড়ি ওঠ। এই কথা বলার পর ভোলার বৃদ্ধা মা ভোলার ঘর থেকে বাইরে আসেন এবং ভোলাকে বাইরে দেখতে পেয়ে খুব অবাক হয়ে যান। কি রে ভোলা, তুই বাইরে? তাহলে আমি এতক্ষণ ধরে কার সাথে কথা বললাম? এবং তখনই কাবেরী তাদের সামনে আসে। মা, এর নাম কাবেরী। কাবেরীর আপনজন বলতে কেউ নেই। ভোলা এরপর এসব কথা একে একে তার মাকে খুলে বলতে থাকে। মা রে,
তুই মন খারাপ করিস না। এই দুনিয়ায় যার কেউ নেই, তার ভগবান আছে। তবে তুই আমাদের আপনজন মনে করতে পারিস। অন্যদিকে গ্রামের জমিদার মতিলাল বাবু ভালো মানুষ দেখাতে হারু ও কালু দুই সহকর্মীর সাথে গ্রামে বেরিয়ে পড়েন। গ্রামের কিছু লোকজন রাস্তার এক চত্বরে বসে গল্পগুজব করছিল। ঠিক তখন জমিদার বাবু তাদের সামনে আসেন। তারপর গ্রামের সবকিছু ঠিক মতন চলছে তো? হ্যাঁ বাবু, সবকিছু ভালো মতন চলছে। তাছাড়া আপনি থাকতে আমাদের কি কোনো অসুবিধা হতে পারে? সেদিন যদি আপনি আমাকে 5,000 টাকা না দিতেন তাহলে যে কি হতো কি জানি। তার বিনিময়ে আপনি শুধু জমির দলিল জমা রেখেছেন, তাতে কি? সত্যি বাবু, আপনি আমাদের কথা কত ভাবেন। এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একদিন হারু আর কালু সুযোগ বুঝে জমিদার বাবুর সিন্দুক থেকে টাকা চুরি করতে যায়। তখন জমিদার বাবুর সিন্দুক আগের থেকেই খোলা ছিল। এই দেখে তারা দুজনে খুব অবাক হয়ে যায়। এ কি রে দেখছি রে কালু, আমাগো আগে কেউ আইসা কাম সাইরা দিছে রে। হ্যাঁ, তাই তো দেখতাছি, কিন্তু এত বড় বুকের পাটা কার হইল? চল 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 চল, বাবু একবার আমাকে এইখানে দেখা ফেললে একেবারে শেষ কইরা ফেলাইব। সেই মুহূর্তে জমিদার বাবু সেখানে আসে। তোরা এখানে কি করছিস? এ কি, আমার সিন্দুক খোলা রয়েছে কেন? তার মানে তোরা এখানে চুরি করতে এসেছিস? ছি 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 বাবু, আপনি কি কইতাছেন? এসব কথা যে শোনাও পাপ। আমরা আপনার নুন খাইয়া কখনো কি আপনার হনে বেইমানি করতে পারি নাকি? হ্যাঁ বাবু, আমরা এই কাজ করি নাই। আর তাছাড়া আমরা তো শুধু কাজের লাইগা আপনার এইখানে আইছিলাম। এরপর জমিদার বাবু সিন্দুকটি ভালোভাবে দেখেন। নকল কাগজপত্র আর সাধারণ মানুষের জমির দলিল কিছুই তো এতে নেই। তার মানে? তারপর জমিদার বাবু মনে মনে কিছু একটা ভাবেন। বুঝেছি। এটা কার কাজ হতে পারে? যেভাবেই হোক তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। দেখতে দেখতে সে পূর্ণিমা রাত চলে এলো। এই পূর্ণিমার রাতের জন্য আমি অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম। আজ রাতে জমিদারের সমস্ত সত্য সবার সামনে আসবে এবং তার মুখোশ খুলে যাবে। তারপর ভোলা গ্রামের সব মানুষকে নিয়ে জমিদার বাড়ির সামনে জড়ো হয়। রাতের আধারে এভাবে সবাইকে ডেকে আনলি কেন রে? কি হয়েছে? তাছাড়া তোকে না বলেছিলাম আর যেন কখনো এদিকে না দেখি? এরপর ভোলা জাদুর আয়না সবার সামনে ধরতেই জমিদারের সব অপরাধ স্পষ্ট হয়ে গেল। জমিদার কিভাবে অসহায় কৃষকদের সুদের ফাঁদে ফেলে জাল কাগজ বানিয়ে জমি দখল করে, এমনকি দরিদ্র মানুষদের ঘর বাড়ি কেড়ে নেয়। আর এসব দৃশ্য দেখে গ্রামের মানুষ স্তব্ধ হয়ে যায়, কারণ যে মানুষটিকে তারা এতদিন দয়ালু মনে করত এবং ভগবানের চোখে দেখত, আসলে সেই ছিল তাদের সর্বনাশের মূল কারণ। হায় হায়, এইসব আমরা কি দেখলাম? নিজের চোখকে যে বিশ্বাস করতে পারছি না। এতদিন যাকে আমরা ভালো মানুষ মনে করে এসেছি, আসলে সে একজন শয়তান। জমিদার পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গ্রামের মানুষজন তাকে আটকে দেয়। আমাকে ক্ষমা করো ভোলা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। গ্রামবাসী, আমি তোমাদের কথা দিচ্ছি, এমন ভুল আমি আর কখনো করব না। আমাকে ক্ষমা করুন। চুপ কর পাপী, তোর জন্য আমরা সেদিন ভোলাকে ভুল বুঝেছিলাম। ভোলা আজ নায়কের মতো এসে এই রাক্ষসের হাত থেকে গ্রামকে বাঁচালো। তোমাদের সবার জমির দলিল এই ব্যাগে রাখা আছে। এরপর গ্রামের সব মানুষ ভোলাকে এক প্রকৃত নায়ক হিসেবে সম্মান জানালো এবং জমিদারকে জমির দায়িত্ব থেকে বহিষ্কার করা হলো এবং আইনের হাতে তুলে দেওয়া হলো। ও ভোলা, ভোলা তুমি আমাকে মাফ কইরা দিও। আমরা জমিদারের সাথে থাইকা অনেক গোলামি করেছি, কিন্তু আজকের পর থেকে আমরা একেবারে ভালোভাবে চলুম।
আমরা সাধারণ মানুষের মতো কাম করে রাখামু আর ভালো মানুষের মতো থাকুম। পরের দিন ভোরের আলো ঝলমল করতে লাগলো। ভোলা আর কাবেরী সেই সময় নদীর সামনে দাঁড়িয়েছিল এবং সামনে রয়েছে জিনবন্ধু। আজ তোমার জন্যই বন্ধু গ্রামের সমস্যা সমাধান করতে পেরেছি। তোমার জাদুর আয়না আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। জাদুর শক্তি ক্ষণস্থায়ী, কিন্তু সত্য, সাহস আর অন্যায় বিচারের শক্তি চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকে। এই কথা শুনে তারা কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে থাকে। তারপর জিন বলে, বন্ধু, তুমি কাবেরীকে জীবন সঙ্গিনী হিসাবে বেছে নিও, বিবাহ করো এবং সুখের শান্তিতে থেকো। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সাথে থাকবে। এই কথা বলে জিন ধীরে ধীরে আলোক চরকে মিলিয়ে গেল। নদীর ঢেউ শান্ত হয়ে বয়ে চলল আর গ্রামে শুরু হলো নতুন এক ন্যায় ও শান্তি।